আজ আমরা ঘনক নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা সমকোণী চৌপল সম্বন্ধে বলছিলাম। তো ঘনকও হচ্ছে এমন একটি ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটির দৈর্ঘ্যই কিন্তু সমান। ঠিক আছে, তাহলে সেই রকম যে ঘনবস্তুগুলো, এরকম ঘনবস্তুগুলোকে আমরা কিন্তু ঘনক বলবো। ঠিক আছে, তাহলে সমকোণী চৌপলের মতোই এরও তল সংখ্যা কটি হয়ে যাবে? লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এরও কিন্তু তল সংখ্যা হয়ে যাবে কটি? ছটি। ঠিক আছে, এই যে নিচেরটির সঙ্গে দেখো উপরের যে তলটি ক্ষেত্রফল সমান। এখানে কিন্তু যদিও ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটি তলের ক্ষেত্রফলই সমান, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটার সমান, অতএব আমরা বলতে পারি এর তল সংখ্যা যে ছটি আছে, ছটি হচ্ছে এক একটি বর্গক্ষেত্র, তাই না? তাহলে দেখো এই যে একটি, তার ওই বিপরীত পাশে আরেকটি আছে, দুটি হলো। আচ্ছা, এই পাশে যেটি, তার এই পাশে আরেকটি আছে, এই দুটিও বর্গক্ষেত্র। আবার নিচে যেটি আছে এবং উপরের সঙ্গে সেটি হচ্ছে সমান, এটিও কিন্তু বর্গক্ষেত্র। অর্থাৎ এখানে যে ছটি তল আছে, ছটি তলেই কিন্তু এক একটি বর্গক্ষেত্র। আচ্ছা, ধার কটা? ধার মানে একই রকমভাবে দেখো, এ বি, বিসি, সিডি, ডিএ, এই যে চারটি, উপরে আছে চারটি, আটটি, আর 9, 10, 11, 12, অর্থাৎ এইচডি, ইএ, জিসি এবং এফবি, অর্থাৎ ধার সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 12টি। শীর্ষবিন্দুর সংখ্যা কটি? দেখো, এ বি সি ডি চারটি, আর ই এফ জি এই চারটি, মোট কটি? 8টি। আর কর্ণ সংখ্যা একই রকমভাবে সমকোণী চৌকোলে আমরা যেটা দেখেছি, যেটা আয়তঘনের ক্ষেত্রে দেখেছি চারটি কর্ণ, এখানে ক্ষেত্রেও চারটি কর্ণ। ঠিক আছে। আচ্ছা, কি কি আমি এখানে বলে দিতে পারি? একটা হচ্ছে ধরো এইচ বি, ঠিক আছে, এটি হচ্ছে একটি কর্ণ। আচ্ছা, জি এর সঙ্গে হয়ে যাবে এ, জি এ, এটি একটি কর্ণ। আচ্ছা, ইসি, ইসি এটা একটা কর্ণ। আর এফ ডি, এটা একটা কর্ণ। ঠিক আছে, এই চারটি কর্ণের দৈর্ঘ্যই কিন্তু সমান। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে টোটাল যে ছখানা তল আছে, ছখানা তলে কিন্তু প্রত্যেকটি এক একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে ছটি তলের মোট ক্ষেত্রফল কত? সেটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা তাহলে এই ছটি মোট যে তল, তাদের ক্ষেত্রফলকে বুঝবো। তো এক একটা তলের ক্ষেত্রফল দেখো, এক একটি যেহেতু বর্গক্ষেত্র, অর্থাৎ এক একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এ স্কোয়ার করে, তাই না? তাহলে এ স্কোয়ার, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এ গুণিত এ মানে এ স্কোয়ার। তাহলে এরকম কটি তল আছে? ছটি। তাহলে সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6a² এত বর্গ একক। ঠিক আছে, এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বলতে চারটি তলকে বোঝায়, নিচের এবং উপরের এই দুটি তল বাদ দিয়ে। তাহলে যেহেতু প্রত্যেকটি তলে এক একটি বর্গক্ষেত্র এবং প্রত্যেকটির তলের যে বর্গক্ষেত্র, তাদের বাহুগুলো এ একক করে, তাহলে এক একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার করে, যেহেতু পার্শ্বতল চারটি, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার এত বর্গ একক। ঠিক আছে। আয়তন, আয়তন দেখেছি আমরা সমকোণী চৌপল বা আয়তঘনের ক্ষেত্রে কি করেছিলাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। একই রকমভাবে এখানেও তাই, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, তাহলে এ গুণিত এ গুণিত এ, অর্থাৎ এ কিউ, অর্থাৎ আমরা বলতে পারি বাহুর হোল কিউ। ঠিক আছে, বাহুর হোল কিউ এত ঘন একক। ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য আমরা আয়তঘনের ক্ষেত্রে দেখেছিলাম যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, তাহলে তিনটাই আমরা এ বসিয়ে দিলাম। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 3a²। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো যে 3-র বর্গমূল এইভাবে হবে √3। ঠিক আছে, ইন্টু এ স্কোয়ারের বর্গমূল হয়ে যাচ্ছে এ, অর্থাৎ √3 গুণিত এ। তার মানে আমরা দেখতে পাচ্ছি √3 গুণিত বাহু। ঠিক আছে, √3 গুণিত বাহু এত একক, এটা হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ঘনক সংখ্যা তোমরা বুঝতে পেরেছো যে এমন একটি ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি হচ্ছে সমান, তল সংখ্যা হচ্ছে 6টি সমকোণী চৌপলের মতোই, ধার সংখ্যা হচ্ছে 12টি, শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে 8টি, কর্ণ সংখ্যা হচ্ছে 4টি। আচ্ছা, এরপর আমরা দেখো সূত্রগুলো সব মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আগের যে ক্লাসটি আয়ত ঘনের, যারা এখনো পর্যন্ত করনি তারা অবশ্যই সেটা দেখে নেবে, তাহলে দেখবে এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমরা কোষে দেখি 4-এর 4-এর যে অঙ্কটি আছে, অঙ্কটি দেখব।
যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, ঘনকটির আয়তন হিসাব করি। তাহলে আমরা কি করব, যে ধরি ঘনকটির প্রত্যেকটি বাহু হচ্ছে এ একক করে, ঠিক আছে। এখানে একক না বলে এ মিটার বলাই ভালো, কারণ এখানে যেহেতু আমাদের ক্ষেত্রফলটা বর্গ মিটারে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, যে ধরে নিলাম, এটা কিন্তু তোমরা লিখবে, ধরি যে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, ঠিক আছে। তাহলে এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। একটি তল বলতে যে কোনো তুমি একটি তলকে বিচার করো, একটি তল কিন্তু একটি বর্গক্ষেত্র, তাহলে তার ক্ষেত্রফল এ গুণিত এ, তাই না? যেহেতু আমি বাহুটাকে এ ধরেছি, তাহলে এ গুণিত এ, তাহলে এই ক্ষেত্রফল এটা সমানই দেওয়া আছে তোমার 64, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার ইকুয়াল টু 64, তার মানে এ ইকুয়াল টু হচ্ছে 64 বর্গমূল, ইকুয়াল টু কত, 8, ঠিক আছে। তাহলে আয়তন কত হবে, ঘনকটির আয়তন লিখবে, ঘনকটির আয়তন কি ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, যে বাহুর হোল কিউ বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, 8 গুণিত 8 গুণিত 8, এই তিনটাকে গুণ করলে তুমি পেয়ে যাবে 512 এত ঘন মিটার, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা 6 নম্বরে যে কোশ্চেনটি আছে, 6 নম্বরের কোশ্চেনটি দেখে নেব, ঠিক আছে। দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল হিসাব করে দেখি। দিয়ে এখানে একই রকমভাবে লিখবে, ধরি ঘনকটির বাহু সমান ধরো এ সেন্টিমিটার, ঘনকটির বাহু মানে প্রতিটি বাহু আর কি, যেহেতু এখানে প্রত্যেকটা বাহুই হচ্ছে তোমার সমান, তাহলে ঘনকটির প্রত্যেকটি বাহু ধরে নিলাম কত, এ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলা আছে 4√3, তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণ কত হবে, কর্ণ হচ্ছে √3 গুণিত বাহু মানে √3 গুণিত এ, তো এটা সমানই দেওয়া আছে 4√3, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু √3টা কেটে যাচ্ছে এবং এ অর্থাৎ ঘনকটির বাহু আমরা পেয়ে গেলাম 4 সেন্টিমিটার করে, ঠিক আছে। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, অতএব লিখবে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত, আমরা দেখেছি একটু আগেই যে সমগ্র তল বলতে 6টি তলের কথা বলা হয়েছে, এক একটি তলের ক্ষেত্রফল এক একটি বর্গক্ষেত্র অর্থাৎ এ স্কোয়ার করে, তাই 6টি তলের ক্ষেত্রফল কত, 6 গুণিত এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে 6 গুণিত এ মানে দেখো 4, তাহলে 4 4 কত, 16, তাহলে 6 গুণিত 16 অর্থাৎ 96 এত হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাই ঘনকটি সমগ্র ক্ষেত্রফল হয়ে গেল 96 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 7 নম্বরে যে কোশ্চেনটি আছে, 7 নম্বরের কোশ্চেনটিতে যাব। দেখো বলা আছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার, তাহলে ঘনকটির প্রতিটি বাহু বা প্রতিটি ধার বলতে পারো, ঠিক আছে। ধরি ঘনকটির প্রতিটি ধার ইকুয়াল টু এ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে মোট কটা ধার আছে আমরা জানি 12খানা, ঠিক আছে। 12খানা, এ বি সি ডি, এ বি বি সি সি ডি ডি এ, এখানে 4 উপরে 4, 8 9 10 11 12, তাহলে মোট 12টার দৈর্ঘ্য কত, মানে 12টার সমষ্টি কত, 12 গুণিত এ, প্রত্যেকটা এ করে, তাই 12টা হচ্ছে 12 এ, ইকুয়াল টু তোমার এখানে দেওয়া আছে 60 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে দেখো এর মানটি পেয়ে যাচ্ছ 5, 12 5 60, এর মানটি 5 পাওয়া গেল। তাহলে এই যে ঘনক, এই ঘনকটির তাহলে আয়তন বা ঘনফল যেটা বলেছে সেই ঘনফল কত, তাহলে ঘনফল সমান কি জানি আমরা, বাহুর হোল কিউ অর্থাৎ 5-এর হোল কিউ সমান কত, 125 ঘন সেমি বা সেমি কিউব, ঠিক আছে। দেখো 7 অঙ্কটি আমাদের হয়ে গেল। এবার আমরা যাব 8-এ, দেখো একটি অঙ্ক আছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 216, তাহলে ঘনকটির আয়তন কত হবে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা ধরে নেব যে ধরি ঘনকটির প্রতিটি ধার হচ্ছে এ সেন্টিমিটার, ধার বলতে বাহুকে বোঝানো হয়েছে, তাহলে প্রত্যেকটি বাহু হচ্ছে এ সেন্টিমিটার, তাহলে সেই ঘনকটির যে 6টি পৃষ্ঠতল আছে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি আমরা জানি কত, 6 ইন্টু এ স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে 216, তাহলে দেখো এখানে তুমি এর মানটা পেয়ে যাবে, এ স্কোয়ার সমান কত, 6 3 18, 6 6 36 মানে 36 হলো এটা, ঠিক আছে।
আর এ সমান হয়ে যাবে 36-এর বর্গমূল ইকুয়াল টু হচ্ছে 6। অর্থাৎ যে ঘনকটির কথা বলা হয়েছে যে ঘনকটির প্রত্যেকটি বাহু হচ্ছে 6 করে। ঠিক আছে, তাহলে আয়তন কত? আয়তন ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6-এর কত হোল কিউব, বাহু গুণিত বাহু গুণিত বাহু, 6 গুণিত 6 গুণিত 6, তার মানে হচ্ছে 216 ঘন কি সেমি, ঘন সেমি। ঠিক আছে, বেশ 8-এর অঙ্কটি আমাদের হয়ে গেল। এবারে দেখো আমরা 9-এর যে অঙ্কটি আছে এই 9-এর অঙ্কটি করছি। দেখো, একটি সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432 ঘন সেমি। ভালো করে বোঝার চেষ্টা করো। একটি সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432 ঘন সেমি। 432 ঘন সেমি একটা সমকোণী চৌপল, কিন্তু ঘনকের কথা কিন্তু বলা হয়নি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হচ্ছে, মানে এখান থেকে দুটি ঘনক বানানো হচ্ছে। তাহলে এক একটার আয়তন কত করে হয়ে যাবে? 216 করে, তাই না? এক একটা আয়তন হয়ে যাবে কত? 216 করে। তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হিসাব করে দেখি। এরকম প্রশ্নটি করা হয়েছে, তোমরা 9 নম্বর কোশ্চেনটি আরেকবার ভালো করে পড়ে নাও। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে দেখি। তাহলে ধরে নিলাম যে প্রতি ঘনকের প্রতিটি ধার হচ্ছে এ সেন্টিমিটার, মানে যে ঘনকগুলো তৈরি হচ্ছে আর কি, সেই ঘনকগুলোর প্রত্যেকটা ধার কত? এ সেন্টিমিটার করে। তাহলে আয়তন কত? আয়তন হয়ে যাবে নিশ্চয়ই এ কিউ। ঠিক আছে, সেই এ কিউ সমান কত হয়ে যাবে? 216। কারণ আমরা দেখেছি যে 432কে ভেঙে দুটো ঘনক তৈরি করা হচ্ছিল। তাহলে লক্ষ্য করো এ সমান কত? এ সমান দেখো, এই যে 216 আছে না, এটাকে আমরা এভাবে করতে পারি 6 গুণিত 6 গুণিত 6। তার মানে এ কিউ সমান তুমি লিখতে পারো 6-এর হোল কিউ। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এ সমান হচ্ছে কত? 6, তাই না? তার মানে আমি এখান থেকে যেটা পেলাম যে প্রত্যেকটি ঘনকের যে ঘনকগুলো তৈরি করা হলো তাদের ধারের দৈর্ঘ্য কত কত করে? 6 সেন্টিমিটার করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই তোমরা নিশ্চয়ই উত্তরগুলিকে লিখবে, এবং অঙ্কগুলির মধ্যে যদি কিছু আরও তোমাদের নিজের মতো করে ভাষা লেখার দরকার হয় সেগুলো অবশ্যই তোমরা লিখবে। ঠিক আছে, আচ্ছা 9-এর অঙ্কটি তাহলে হলো। এরপর আমরা যাব 10-এর যে অঙ্কটি আছে। লক্ষ্য করো, একটি ঘনকের প্রত্যেকটি বাহুকে 50% কমানো হচ্ছে। তাহলে মূল ঘনক এবং পরিবর্তী ঘনকের ঘনফলের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে ঘনকটির প্রতিটি বাহু সমান x একক হয়েছে। তাহলে আয়তন কত? তাহলে আয়তন সমান আমরা জানি বাহুর হোল কিউ, তাহলে এক্স কিউ এত ঘন একক। এখন এই যে ঘনকের বাহু এক্স করে ধরা হয়েছে, সে প্রত্যেকটা বাহুকে 50% করে কমানো হচ্ছে। এখন লিখবে পরিবর্তিত ঘনকটির প্রতিটি বাহু সমান কত? পরিবর্তিত ঘনকটির, যেটা পরিবর্তন করা হলো, পরিবর্তিত ঘনকটির প্রতিটি বাহু কত? এক্স করেছিল, কমান হচ্ছে কত? 50%। তাহলে এক্স গুণিত 50/100। তার মানে দেখো এক্স মাইনাস এক্স বাই 2, কারণ এখানে দেখো 50 দুগুণ 100 কাটা যাবে। তাহলে বাহুটি হয়ে যাচ্ছে এখন x/2 একক করে। ঠিক আছে, অতএব এখন আয়তন কত? এখন আয়তন, তাহলে নিশ্চয়ই আমরা জানি যে পরবর্তী ক্ষেত্রে যে বাহুটা x/2 হয়ে গেল তার হোল কিউ করলে আমরা আয়তনটা পেয়ে যাব কত? x³/8 এত ঘন একক। ঠিক আছে, এখন আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে আগের যে ঘনকের আয়তন ছিল আর এখন পরিবর্তনের ফলে যে আয়তনটা হয়েছে, এই দুটো আয়তনের অনুপাত। অর্থাৎ আমরা যেটা বের করব সেটা হচ্ছে নির্ণেয় অনুপাত। ঠিক আছে, তাহলে আগে কত ছিল? আগে ছিল হচ্ছে x³ আর এখন কত হয়েছে? এখন হয়েছে x³/8। x³ যদি তুলে দেওয়া হয় তাহলে 1:1/8। 8 দ্বারা যদি গুণ করে দিই আমরা তাহলে 8:1। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে যে আগের যে ঘনক মানে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। ঠিক আছে, বেশ। এরপর আমরা 15 নম্বরে যে অঙ্কটি আছে 15 নম্বর অঙ্কটিতে যাব। দেখো কি বলতে চেয়েছে।
ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে, ধরো এরকম একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা আছে ঘনকাকৃতি, সেখান থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। মানে এখান থেকে যখন আমরা 64 বালতি জল তুলে নিচ্ছি, তখন কত অংশ জল থাকছে? আর 1/3 অংশ জলপূর্ণ থাকছে। তার মানে 64 বালতিতে কতটা জল উঠে গেছে? আমি যদি সম্পূর্ণ অংশটাকে এক ভাবি, তাহলে আমরা বলতে পারি যে 64 বালতিতে জল ওঠে চৌবাচ্চাটির আয়তনের কত অংশ? 1 মাইনাস 1/3, ঠিক আছে, সমান 2/3 অংশ। ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো প্রশ্নটিতে কি বলা আছে, দরকার হলে আরেকবার পড়ে নেবে। যে 64 বালতি যখন আমরা জল তুলে নিচ্ছি, তখন 1/3 অংশ, মানে এখানে আর 1/3 অংশ জল, 3/1 অংশ জল আর আছে, তাহলে উঠে গেছে কতটা? 64 বালতিতে জল উঠে কতটা? যে চৌবাচ্চাটির আয়তনের কত অংশ? 1/3 অংশ এখানে পড়ে আছে, তাই টোটাল অংশটা যদি 1 ধরি, তাহলে 1 থেকে 1/3 বাদ দিলে 2/3 অংশ জল কিন্তু এই 64 বালতির মধ্যেই উঠে গেছে। তাহলে চৌবাচ্চাটির এক একটি ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার করে হয়, অর্থাৎ এর মানটা যদি 1.2 মিটার করে হয়, তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, এরকম একটা হিসাব করতে বলা হয়েছে। তাহলে 2/3 অংশ সমান কত লিটার, সেটা বের করে নিলেই হবে নাকি? তো আমরা জানি যে 1.2 মিটার এটা মানে কিন্তু 12 ডেসিমিটার, তাই না? মিটারের পরে ডেসিমিটার, 10 দ্বারা গুণ করলে 10 মিটার উঠে যাচ্ছে, 12 ডেসিমিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো যে এই যে টোটাল, মানে এটা যদি 12 ডেসিমিটার করে এক একটি বাহু হয়, তাহলে সম্পূর্ণ যদি জল ভর্তি থাকে, তাহলে কতটা পরিমাণ জল এটা থাকার কথা? যেহেতু ঘনক, তাহলে 12 গুণিত 12 গুণিত 12, এত ঘন ডেসিমিটার থাকার কথা জল। কিন্তু সেই জলটার কতটা পরিমাণ উঠে গেছে? 2/3 অংশ। তাহলে এটা 2/3 অংশ যদি উঠে যায়, তাহলে এত কত হয়ে যাবে? এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। নিশ্চয় বোঝা গেছে যে টোটাল আয়তনটা হচ্ছে 12 গুণিত 12 গুণিত 12, তার 2/3 অংশ জল কিন্তু 64 বালতিতে উঠে গেছে। তাহলে মোট জল কতটা উঠেছে? 12 গুণিত 12 গুণিত 12 গুণিত 2/3, এত ঘন ডেসিমিটার। এখন যদি দেখো এটাকে আমরা এইভাবে কেটে দিই, 3 4 12, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 4 গুণিত 12 গুণিত 12 গুণিত 2, এত ঘন ডেসিমিটার। তো আমরা জানি যে ঘন ডেসিমিটার মানে হচ্ছে লিটার, ঠিক আছে। তার মানে লক্ষ্য করো 64 বালতিতে জল উঠে যাচ্ছে এত লিটার। অতএব এক বালতিতে কত জল উঠছে? এক বালতিতে জল ওঠে, কি লিখবে? 4 গুণিত 12 গুণিত 12 গুণিত 2 ডিভাইডেড বাই 64, তাই না? এটাকে আমরা যদি এইভাবে 4 16-তে 64, 2 8-এ হচ্ছে 16, 4 3-এ 12, 4 2-গুণে 8, 2 6-এ 12, 6 3-এ 18। তাহলে এক বালতিতে জল উঠে যাচ্ছে কত? 18 লিটার করে। ঠিক আছে, আমাদের প্রশ্নটা দেখো যেটা করা হয়েছিল যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে নিশ্চয়ই প্রত্যেকটি বালতিতে যেহেতু 18 লিটার করে জল উঠে গেছে, অতএব আমরা বলতে পারি যে প্রতিটি বালতিতে 18 লিটার করে জল ধরে। ঠিক আছে, নিশ্চয় বোঝা গেছে। বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবে, অবশ্যই পারবে। ঠিক আছে, আরও নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে পর্যন্ত।